সবাইকে সরকারি আইনউদ্দিন কলেজ মধুখালী ফরিদপুরের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান কবির প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান স্বাগত জানাচ্ছি। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং আমাদের যে অনলাইন ক্লাসগুলো ধারাবাহিকভাবে চলছে তোমরা সেগুলোর সাথে সংযুক্ত আছো। তো বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব। আমি তোমাদের পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ে ছিলাম, যেখানে বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে আলোচনা করা হচ্ছিল এবং তার অংশ হিসেবে আইনসভা আমার আলোচনার প্রাথমিক বিষয়বস্তু ছিল এবং আইনসভার গঠন এবং পুরা প্রক্রিয়া এবং আইনসভার সদস্য হতে হলে কি কি যোগ্যতা কিংবা অযোগ্যতা সেই সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু আমি ইতিমধ্যেই তোমাদের সাথে আলাপ করেছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব একটু দেখি, সেটা হলো সংসদের আসন শূন্য হওয়া। অর্থাৎ এই জাতীয় সংসদের যারা সদস্য আছেন তাদের আসন কখন শূন্য হয়, বা প্রথমেই আমরা এই বিষয় সম্পর্কে জানার আগে একটু ক্লিয়ার হয়ে নিই যে সংসদের আসন শূন্য হওয়া এই কথার অর্থ কি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় জানো যে জাতীয় সংসদের আসন কত? 350। এখন সংসদের আসন শূন্য হওয়া এই কথার অর্থ হলো জাতীয় সংসদের যে 350টি আসন আছে সেই 350টি আসনে কোনো সদস্য থাকবেন না, অথবা সেই 350টি আসনের 1, 2, 3, 5, 10 যে কোনো আসনই ফাঁকা থাকতে পারে, অর্থাৎ সেই আসনের সদস্য থাকবে না। সেই বিষয়টাকেই আমরা বলতে পারি সংসদের আসন শূন্য হওয়া। সেটা 350 জন একবারেও শূন্য হতে পারে, আবার 2, 4, 5 একও হতে পারে। তো আমরা মূলত আজকে যে বিষয়টা জানবো যে এই শূন্য হওয়ার কতগুলো কারণ, সেই কারণগুলো কি কি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব এবং আমাদের এই আলোচনা সম্পূর্ণরূপে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আলোকে। এটা ব্যক্তি বিশেষের ইচ্ছার কোনো বহিঃপ্রকাশ নয়। তো আমরা শুরু করি। আমরা যা সংসদের আসন শূন্য হওয়ার প্রথম যে বিষয়টা আমি এখানে লিখেছি সেটা হলো যে 67 নং অনুচ্ছেদ। অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের যে 67 নং অনুচ্ছেদ আছে সেই অনুচ্ছেদের 1 এবং 2 নং দফায় এই সংসদের আসন শূন্য হওয়া সম্পর্কে বিস্তারিত বলা আছে। তো আমরা 67 নং অনুচ্ছেদের 1 দফায় কি বলা আছে ধারাবাহিকভাবে একটু জেনে নিই। প্রথমেই বলছে, আমি একটু সংক্ষিপ্ত আকারে শিরোনাম দিয়েছি যেন তোমরা সহজেই মনে রাখতে পারো। প্রথমেই বলেছি যে নির্বাচনের পর শপথ কিংবা স্বাক্ষর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেকটা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর জাতীয় সংসদের যারা সদস্য হবেন তাদের কিন্তু কি করতে হয়? এই শপথ কিংবা ঘোষণাপত্র পাঠ করতে হয় এবং সেই শপথ কিংবা ঘোষণাপত্রে স্বাক্ষর করতে হয়। সেটা কিসের আলোকে? সংবিধানের 3য় তফসিল অনুযায়ী। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 7টি তফসিল আছে। তার 3 নম্বর তফসিলে কিন্তু এই সংসদ সদস্যদের ঘোষণাপত্র কিংবা শপথ পাঠ করা, সাথে সাথে শপথ কিংবা ঘোষণাপত্রে স্বাক্ষর করা, এটা কিন্তু ওই সংসদের প্রথম কোন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর সংসদের প্রথম বৈঠক থেকে 90 দিনের মধ্যে এই ঘোষণাপত্র কিংবা শপথপত্রে পাঠ করতে হয় কিংবা এটাতে স্বাক্ষর করতে হয়। যদি কোনো সংসদ সদস্যের ক্ষেত্রে এই ব্যত্যয় ঘটে, অর্থাৎ করতে না পারেন স্বাক্ষর কিংবা পাঠ, তাহলে তার সংসদ সদস্যপদ শূন্য হবে, অর্থাৎ খালি হয়ে যাবে। তবে হ্যাঁ, এখানেও একটা কিন্তু বা তবে আছে। সেই বিষয়টা কি রকম? সেই বিষয়টা হলো, যদি জাতীয় সংসদের স্পিকারের কাছে মনে হয় যে না, কোনো একজন সংসদ সদস্যের ক্ষেত্রে এই বিষয়টা প্রয়োগ না করে তার জন্য মেয়াদটা বাড়াতে
পারা যায়, সেক্ষেত্রে কিন্তু 90 দিনের বেশিও কোনো সংসদ সদস্যের ক্ষেত্রে সময় দেওয়া যেতে পারে, তবে সেটা সম্পূর্ণরূপে স্পিকার বিবেচনা করবেন ইতিবাচকভাবে কিংবা যৌক্তিকভাবে। এরপরে আমরা আসি যে এদের 67(1) খ, সেখানে কি বলছে, সংসদের অনুমতি না নিয়ে, অর্থাৎ এই যে জাতীয় সংসদের অনুমতি না নিয়ে একাধারে, অর্থাৎ একটানা 90 বৈঠক পর্যন্ত যদি কোনো সংসদে অনুপস্থিত থাকেন, তাহলে কি হবে, তার কিন্তু এই সংসদের আসন বা তার আসনটি শূন্য হবে। প্রিয় শিক্ষার্থী, কিন্তু একটি জিনিস খেয়াল করতে হবে, আমি কিন্তু এটি বোঝাতে গিয়ে বলেছিলাম যে 90 দিন, আর এটাতে আমি বলছি 90 বৈঠক, একটু পার্থক্য আছে। এটাতে প্রথমটাতে বলছি যে একটানা 90 দিন হলেই হবে, সেটা সংসদের অধিবেশন চলুক বা না চলুক, আর পরেরটাতে বলছে 90 বৈঠক, অর্থাৎ 90টা জাতীয় সংসদের বৈঠক বা সংসদের যে আনুষ্ঠানিক কার্যকলাপ সেটার কথাই বলছি, সেটাকে বলছে 90 বৈঠক। 90 দিন এবং 90 বৈঠক কিন্তু জাতীয় সংসদের ক্ষেত্রে আলাদা, এটা কিন্তু কোনোভাবেই পেঁচিয়ে ফেললে হবে না। এরপরে আমরা আসি যে সংসদ ভেঙে যাওয়া। তো সংসদ ভেঙে যাওয়ার কারণে কি হয়, জাতীয় সংসদে যারা সদস্য থাকেন তাদের আসন শূন্য হয়। কিন্তু সংসদ ভেঙে যাওয়ার অর্থ কি, আমাদের যে জাতীয় সংসদের যে স্ট্রাকচার বা বিল্ডিং রয়েছে সেই স্ট্রাকচার ভেঙে যাওয়া? না, তেমনটি নয়, বরং আমরা জানি যে বাংলাদেশে ইতিমধ্যেই 11টি জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেছে। একটা নির্বাচন শেষ হওয়ার পরে সেই নির্বাচনের আলোকে যে অধিবেশন বসে সেইটাকেই আমরা বলি একটা সংসদ, মানে দ্বাদশ সংসদ, একাদশ সংসদ, দশম সংসদ, এইভাবে বলি। এখন এই সংসদ যদি কোনোভাবে ভেঙে যায়, তখন সেটাকে আমরা বলি সংসদ ভেঙে যাওয়া, আর দ্বাদশ সংসদ ভেঙে যাওয়া, নবম সংসদ ভেঙে যাওয়া, সেক্ষেত্রে আমরা বলি সংসদ ভেঙে যাওয়া। কিন্তু এই সংসদ ভেঙে যাওয়ার ক্ষেত্রে সংসদ সদস্যদের আসন শূন্য হওয়ার সম্পর্ক কি, সেই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলি। সেটা কি রকম? সেটা মূলত এইরকম যে তোমরা নিশ্চয়ই জানো যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর সংসদের যে প্রথম বৈঠক কিংবা অধিবেশন বসে, সেই অধিবেশন কিংবা বৈঠকের দিন থেকে 5 বছর পর্যন্ত একটা সংসদের মেয়াদ থাকে। তো স্বাভাবিকভাবেই 5 বছর পূর্ণ হলেই তো সেই সংসদ ভেঙে যায়, মানে সেই সংসদটা থাকছে না। তো সেই সংসদ যদি না থাকে, তাহলে এই 350 জন সংসদ সদস্যের আসন তো স্বাভাবিকভাবেই কি হবে, শূন্য হবে। এটা একটা কারণে সংসদ ভেঙে যাওয়ার সাথে সংসদের আসন শূন্য হওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে যুক্ত। এছাড়াও যদি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 57 দফা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী যদি রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেন সংসদ ভেঙে দেওয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে 5 বছর পূর্ণ হওয়ার আগেও রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে কি হবে, জাতীয় সংসদে 350টি আসন শূন্য হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সংসদ ভেঙে যাওয়া বলতে কি বোঝায়, এবং এর সাথে জাতীয় সংসদের 350টি আসন শূন্য হওয়ার সম্পর্ক কি, সেটা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা তোমাদেরকে করলাম। এইবারে আমরা আসি গয়ে, যেখানে যেটা শিরোনামটা দাঁড় করিয়েছি যে 66 অনুচ্ছেদের 2 দফায়ের অধীনে অযোগ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি আমার জাস্ট আজকের ক্লাসের আগের ক্লাসটা দেখো, অর্থাৎ 31 নং ক্লাস যদি তোমরা দেখো, সেক্ষেত্রে দেখবে যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 66 নং অনুচ্ছেদ নিয়ে সম্পূর্ণরূপে আলোচনা করছি, যার শিরোনাম ছিল যে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ক্ষেত্রে যোগ্যতা এবং অযোগ্যতা। মূলত এই 66 এর 2 দফার অধীনে যদি কোনো সংসদ সদস্য অযোগ্য হন, সেই ক্ষেত্রে কি হবে, তার আসন শূন্য হবে। এটা কিন্তু স্পষ্ট করে 66(2) বলা আছে, এবং 66(2) যদি কি বলা আছে আগের টিউটোরিয়ালটা দেখে তোমরা বুঝতে পারবে। তারপরও আমি উল্লেখযোগ্য কয়েকটা বলি, যেমন 66 অনুচ্ছেদের 2 দফার কয়ে বলা আছে যে কোনো আদালত যদি কোনো ব্যক্তিকে অপ্রকৃতিস্থ ঘোষণা করে, তাহলে তিনি সাংসদ হতে পারবেন না বা তার আসন শূন্য হবে, কিংবা তিনি যদি দেউলিয়াত্ব ঘোষণা
হয় কোনো আদালত কর্তৃক বা বাংলাদেশের নাগরিক না থাকেন কিংবা অন্য রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করেন কিংবা 1972 সালে যে যোগ সাজসকারী আইন আছে সে আইনের আওতায় যদি উনি পড়েন বা বাংলাদেশের নাগরিক না থাকেন তার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। এছাড়াও যদি ফৌজদারি আইনের আওতায় 2 বছর সাজাপ্রাপ্ত হয়ে 5 বছর অতিক্রান্ত না হয় সেক্ষেত্রে উনি কি করতে পারবেন না, উনি কিন্তু সংসদ সদস্য হতে পারবেন না কিংবা হলেও তার পদ শূন্য হয়ে যাবে। আবার লাভজনক পদে থেকেও যদি নির্বাচন করে কয়েকটি পদ বিবেচনা বাদে সেক্ষেত্রেও তার আসনটি শূন্য হবে। এছাড়াও আইনের দ্বারা নির্ধারিত নিয়মের কারণেও তার আসনটি শূন্য হতে পারবে। এটা কি এই 66 অনুচ্ছেদের 2 দফা স্পষ্ট করে বলে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছ। এরপরে আমরা আসি 70 নং অনুচ্ছেদের উপস্থিতি, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 70 নং অনুচ্ছেদে যে কথা বলা আছে সেই পরিস্থিতি যদি কোনো সংসদ সদস্যের ক্ষেত্রে উপস্থিত হয় তাহলে তার আসনটি শূন্য হবে। আমরা এটা বুঝতে পেরেছি, কিন্তু এই 70 নং অনুচ্ছেদে কি পরিস্থিতির কথা বলা আছে সেটা আমরা একটু আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় জানো বাংলাদেশে যারা রাজনীতি করেন কিংবা সংসদ সদস্য হন তারা সংসদ সদস্য হওয়ার আগে প্রায় প্রত্যেকেই কোনো না কোনো রাজনৈতিক দলের ব্যানারে কিন্তু সাধারণ নির্বাচন করে থাকে। তবে হ্যাঁ, স্বতন্ত্র প্রার্থীরাও আছেন। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এই অনুচ্ছেদ নয়, বরং যারা কোনো রাজনৈতিক দলের ছায়াতলে কিংবা ব্যানারে নির্বাচন করেন তাদের জন্য এই 70 নং অনুচ্ছেদ। তাহলে কিভাবে এই 70 নং অনুচ্ছেদের উপস্থিতির কারণে জাতীয় সংসদের আসন শূন্য হয়? কোনো রাজনৈতিক দলের ব্যানারে জাতীয় সংসদের নির্বাচন করে এবং সংসদ সদস্য হওয়ার পরে ওই সংশ্লিষ্ট সাংসদ কিংবা রাজনীতিবিদ তার নিজ দলের থেকে যদি পদত্যাগ করেন তাহলে জাতীয় সংসদে তার আসন শূন্য হবে। আবার আমরা এটাও জানি যে নানান ইস্যু নিয়ে জাতীয় সংসদে কিন্তু ভোটাভুটি হয়ে থাকে। এখন সংশ্লিষ্ট ইস্যু নিয়ে যদি কোনো নির্বাচিত সাংসদ যে দলের হয়ে নির্বাচন করে সংসদে এসেছেন তিনি যদি সংশ্লিষ্ট ইস্যুতে তার নিজ দলের বিপক্ষে ভোট দান করেন তাহলেও তার আসন শূন্য হবে। উদাহরণের মাধ্যমে কিন্তু এটা ভরি ভরি বোঝানো যায়। যেমন যদি আমি বলি বাংলাদেশ যতগুলো রাজনৈতিক দল আছে, আমি ধরলাম যে জাতীয় পার্টির একজন রাজনীতিবিদ তিনি জাতীয় পার্টির ব্যানারে সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করে সাংসদ হয়েছেন, কিন্তু উনি জাতীয় পার্টি থেকে পদত্যাগ করে অন্য কোনো রাজনৈতিক দলে চলে গেছেন, তাহলে কি হবে? তাহলে তার সদস্যপদ বাতিল হয়ে যাবে জাতীয় সংসদে। আবার ওই একই সাংসদ তিনি জাতীয় পার্টি থেকে পদত্যাগ না করে সংসদে কোনো একটা ইস্যুতে ভোটাভুটি করার ক্ষেত্রে জাতীয় পার্টি যে পক্ষে ভোট দিতে চায় সেই পক্ষে ভোট না দিয়ে অন্য কোনো পক্ষে ভোট দিয়ে ফেললেও সেই ক্ষেত্রেও তার কি হবে? এই জাতীয় সংসদের আসন শূন্য হয়ে যাবে। আমার মনে হয় 70 নং অনুচ্ছেদে যে পরিস্থিতির উদ্ভব হয় এবং যার কারণে জাতীয় সংসদের আসন শূন্য হয় সেই বিষয়টা নিশ্চয়ই তোমাদের কাছে বোধগম্য হয়েছে। এরপরে আসি এই 67 নং অনুচ্ছেদের 2 দফায় কি বলা আছে সেটা মূলত আমি সংক্ষিপ্ত শিরোনাম করেছি পদত্যাগ করলে বা পদত্যাগ। সেটা কিরকম? যদি কোনো সংসদ সদস্য স্পিকারের কাছে নিজ স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করেন তখনই তার আসন জাতীয় সংসদে শূন্য হয়ে যায়, কিংবা যদি স্পিকারের পদ শূন্য থাকে তিনি নিজ স্বাক্ষরযুক্ত পত্র যোগে ডেপুটি স্পিকারের কাছে পত্র জমা দিলে কিন্তু তার আসন ঠিক তখন থেকেই শূন্য হয়ে যায়। তার মানে এই বিষয়টাও বেশ সহজেই বোধগম্য হওয়ার মতো বিষয়। এবার আমরা আসি যে এটা মূলত 67 নং অনুচ্ছেদে স্পষ্ট করে এই পর্যন্ত বলা আছে যে সংসদের আসন শূন্য হয়। এছাড়াও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে আরো কিছু অনুচ্ছেদ আছে যে অনুচ্ছেদগুলোর আর্টিকেলগুলো তথ্যপত্রগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে আরো কয়েকটি কারণে জাতীয় সংসদের আসন শূন্য হতে পারে। আমি সেগুলো একটু আলাদা করে দেখানোর চেষ্টা করেছি। তো প্রথমেই 3 নম্বরে আমি যেটা বলছি 71 নং অনুচ্ছেদ, যেখানে দ্বৈত সদস্যতা সম্পর্কে বলা আছে। বিষয়টা কি রকম?
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭১ নং অনুচ্ছেদের দ্বৈত সদস্যতা সম্পর্কে স্পষ্ট করে বলা আছে যে যদি যদি কোনো সংসদ সদস্য একাধিক নির্বাচনে নির্বাচিত হন, সেক্ষেত্রে তার সর্বশেষ যে আসনে নির্বাচন হয়েছে বা উনি নির্বাচিত হয়েছেন, সেই আসনের নির্বাচনের ৩০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে জানাতে হবে তিনি কোন আসনে দায়িত্বে থাকতে চান এবং কোনটি ছেড়ে দিতে চান। তার মানে একজন সাংসদ একাধিক আসনে নির্বাচিত হলেও তিনি কমপক্ষে একটি আসনের প্রতিনিধিত্ব করতে পারবেন এবং বাকিগুলো ছেড়ে দিতে হবে, এবং সেই তথ্য উপাত্ত তার সর্বশেষ আসনের নির্বাচনের দিন থেকে ৩০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে অবহিত করতে হবে। তার মানে বাংলাদেশে কিন্তু অনেক গুণী, নামি দামি কিংবা গুণী রাজনীতিবিদরা একাধিক আসনে নির্বাচন করেন এবং তার সর্বশেষ যে আসনের নির্বাচন হয়, সেই নির্বাচনের ৩০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে বলেন যে আমি এই আসনের প্রতিনিধিত্ব করব এবং ওই আসনের প্রতিনিধিত্ব করব না। তখন নির্বাচন কমিশন ওই যে আসনের প্রতিনিধিত্ব ওই সাংসদ করবেন না, সেই আসনকে শূন্য ঘোষণা করে। সেখানে পরবর্তীতে বাই ইলেকশন কিংবা উপনির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। বাংলাদেশে এটা বেশ ভরি ভরি হয়ে। এখানে আরেকটি বিষয় থাকে যে যদি ওই সংসদ সদস্য ৩০ দিনের মধ্যে যদি নির্বাচন কমিশনকে জানাতে ব্যর্থ হন, সেই ক্ষেত্রে কিন্তু তার সকল আসনই শূন্য বলে পরিগণিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই এই বিষয়টাও বুঝতে পেরেছ যে এই ৭১ নং অনুচ্ছেদের উপস্থিতি হওয়ার কারণেও জাতীয় সংসদের আসন কিন্তু শূন্য হয়ে যায়। এরপরে আমরা আসি ৪ নম্বরে। আমি যেটা লিখেছি রাষ্ট্রপতি ৫০ নং অনুচ্ছেদ ৪ দফা, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ নং অনুচ্ছেদের ৪ দফায় এইরকম বলা আছে, যদি কোনো সংসদ সদস্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন, তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের দিন থেকে জাতীয় সংসদে তার আসন শূন্য হবে। আমরা প্রায়শই দেখি যে সংসদ সদস্যদের মধ্য থেকেই কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে থাকেন। তো রাষ্ট্রপতি তার দায়িত্ব গ্রহণের দিন থেকে জাতীয় সংসদের আসন শূন্য হয়ে যায়। আমরা এরপরে একদম ৫ নম্বরে আমি যেটা বলার চেষ্টা করেছি সেটা হলো যে ১২৩ নং অনুচ্ছেদে যখন উপস্থিতি হয়, ১২৩ নং অনুচ্ছেদে এরকম বলা আছে, স্বাভাবিক কারণে সংসদ যদি ভেঙে যাওয়া বাদে অন্য কোনো কারণে যদি সংসদের আসন শূন্য হয়, শূন্য হতে পারে। সেটা কিভাবে? যেমন আমরা জানি যে প্রায়শই আমরা শুনে থাকি যে ৩৫০ জন সাংসদের মধ্যে কেউ না কেউ মৃত্যুবরণ করেছেন, অর্থাৎ আমি এখানে মৃত্যু শব্দটা লিখেছি। অর্থাৎ স্বাভাবিক কারণে সংসদের আসন শূন্য হওয়া বাদেও যদি মৃত্যুজনিত বা অন্য কোনো কারণে, মৃত্যুটাকেই ধরলাম, যদি কেউ মারা যান কোনো সংসদ, সেক্ষেত্রে তার কি হতে পারে, সেই আসনটা শূন্য হতে পারে। তো আজকের আলোচনায় আমরা কি উপস্থাপন করলাম? সংসদের আসন শূন্য হওয়ার ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের যতগুলো অনুচ্ছেদ এই টাইটেলের সাথে সম্পর্কিত, আমি সবগুলো অনুচ্ছেদই কিন্তু তথ্যপত্র উপস্থাপনের মাধ্যমে একটু ব্যাখ্যা করে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। তো আশা করি তোমরা বুঝতে পারবে। আর যদি বোঝার ক্ষেত্রে সমস্যা তোমাদের মধ্যে তৈরি হয়, সেক্ষেত্রে আমাকে জানানোর সুযোগ আছে, তোমরা জানাবে। আমি সেই বিষয় নিয়েও, অর্থাৎ সমস্যার বিষয় নিয়েও আমি আলাপ আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আমি আমার আজকের ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।